সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা। যারা সদ্য প্রেগনেন্ট হয়েছেন, গর্ভবতী হয়েছেন তাদের বা যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের সবাইকে অনেক অভিনন্দন। নমস্কার, আমি ডক্টর সুশোভন ঘোষ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গর্ভাবস্থা বা প্রেগনেন্সির প্রথম 3 মাসের পরিচর্যা। এ নিয়ে প্রত্যেক দিন ক্লিনিকে আমাদের অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। কি খাবো, কেন আমার বমি হচ্ছে না, আমি কি পেঁপে খেতে পারি, আমার কি আনারস খাওয়া ঠিক, কোন ধরনের ছবি কখন করা উচিত, কি ধরনের রক্ত পরীক্ষা করা উচিত। তাই চেষ্টা করব আজকে এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং এটা একদমই নর্মাল প্রেগনেন্সি, তার প্রথম 3 মাসের পরিচর্যা। কোনো হাই রিস্ক প্রেগনেন্সি বা যার প্রেগনেন্সির সাথে অন্য কোনো অসুখ আছে সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্নটা আসে যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, যে আমরা প্রেগনেন্সি টেস্ট বা ইউরিন টেস্ট প্রথম কবে করব। আপনার পিরিয়ড মিস হলেই প্রেগনেন্সি টেস্ট করুন। এর জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, নির্দিষ্ট দিনে করতে হবে এরকম কোনো কথা নেই। বিশেষ করে যাদের রেগুলার সাইকেল মাসিক প্রত্যেক মাসে মাসে হচ্ছে তাদের ক্ষেত্রে পিরিয়ড মিস হলেই করা প্রয়োজন। যদি দুটো দাগ স্পষ্ট আসে তাহলে অনেকটাই নিশ্চিন্ত। যদি কোনো দাগ অস্পষ্ট আসে তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন। কারণ অস্পষ্ট দাগ এলে আমরা বেশ কয়েকটা প্রেগনেন্সি সম্পর্কিত কন্ডিশন, যেমন একটোপিক প্রেগনেন্সি বা প্রেগনেন্সি মিসক্যারেজের দিকে যাচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা একটু চিন্তিত হয়ে থাকি। আমরা যে ফার্মাসি থেকে প্রেগনেন্সি কিট কিনে পরীক্ষা করলাম, তারপরে কি রক্ত পরীক্ষা করা উচিত? না। যদি এতে দুটো দাগ স্পষ্ট আসে তাহলে আপনি নিশ্চিন্ত হন যে আপনি প্রেগনেন্ট এবং আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। দ্বিতীয় যে প্রশ্নটা আসে যে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব, কিভাবে থাকব, কি খাওয়া উচিত। তো এই প্রশ্নগুলো যাওয়ার আগে প্রথমেই কয়েকটা হরমোন যেগুলো প্রেগনেন্সিতে তার লেভেল পরিবর্তন হয় সেগুলো সম্পর্কে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথম যেটা হলো সেটা হলো বিটা এইচসিজি হরমোন। প্রেগনেন্সিতে প্রথমের দিকে এই হরমোনের মাত্রা অনেকটাই বেড়ে যায়। এর জন্য কি হয়, আমাদের বারবার বমি পায়, খিদে পায় না, খাওয়ারের গন্ধ আমরা সহ্য করতে পারছি না। তো এই প্রশ্নগুলো বা এই ধরনের সমস্যা নিয়ে রোগী যথেষ্টই দুশ্চিন্তা নিয়ে থাকে, তাদের যথেষ্ট শারীরিক কষ্ট হয়। খুব সাধারণভাবে একে মর্নিং সিকনেস বলি। তবে মর্নিং সিকনেসে যে এই সমস্যাগুলো শুধু মর্নিংয়েই হয় তা নয়, সারা দিনভর হতে পারে। কি করা উচিত? প্রথমেই বলে রাখি যে প্রেগনেন্সির প্রথম 3 মাস বা প্রথম 5 মাস আমরা দেখি যে বাচ্চা তার জিনগত গঠন এবং তার গঠন, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তৈরি হচ্ছে। এ সময় বাচ্চার ওজন খুব একটা বাড়ছে সেই নিয়ে আমরা চিন্তিত হই না। তাই এই সময় যদি আপনি খুব বেশি খাবার খেতে না পারেন, যেটা স্বাভাবিক, সে নিয়ে বিরাট দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, যদি আপনি খেতে নাও পারেন, আপনার ওজন প্রথম 3 মাস বা 4 মাসে যদি কিছুটা কমেও যায়, সে নিয়ে আমরা বিরাট কিছু দুশ্চিন্তা করতে না বলি। বরং আমরা বলি যদি আপনার বমি বমি ভাব আসছে বা অন্য প্রেগনেন্সি সিমটমগুলো আসছে তাহলে একটা সুস্থ প্রেগনেন্সি আপনার শরীরে তৈরি হচ্ছে। যদি এই সিমটমগুলো না আসে সেগুলো বরং উল্টো দিকে যায় অনেক সময়। যদিও প্রত্যেক পেশেন্ট আলাদা, কারো ক্ষেত্রে সিমটম বেশি হয়, কারো ক্ষেত্রে একদম হয় না, কারো ক্ষেত্রে অল্প হয়। তাই কোনো রকম কিছু অসুবিধে হলে নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনার গাইনোকোলজিস্টের সাথে অবশ্যই পরামর্শ করুন। কি খাবেন এই প্রথম 3 মাসে? তো যেটা বলার যে প্রথমের দিকে খাওয়া দাওয়া সেভাবে করতে পারবেন না। সকালে উঠে খালি পেটে জল খেতে আমরা বারণ করি। আমরা যেটা বলি যে আপনি যদি সকাল 7টায় ওঠেন বা 6টায় ওঠেন, আপনার যদি 5টায় ঘুম ভেঙে যায় তো বিছানার পাশে অল্প একটু জল, কয়েকটি বিস্কুট, ব্রিটানিয়া বিস্কিট বা অন্য কিছু রাখুন। অল্প একটু খেয়ে নিয়ে কিছুক্ষণ আপনি আরও বিছানায় থাকুন। তারপর আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে উঠুন। তাহলে সকালের দিকে যে বমি ভাব এগুলো কমবে। একবারে বেশি খেতে পারবেন না, অল্প 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 করে অনেকবার খান। একসাথে বেশি জল খেতে পারবেন না, অল্প অল্প করে জল বা অন্যান্য তরল পদার্থ সেগুলো অল্প অল্প করে খান। কি হয়, বমির ক্ষেত্রে বেশ কিছু ওষুধপত্র আছে, সেগুলো অবশ্যই আপনার ডাক্তারবাবু প্রয়োজন
অনুসারে আপনাকে প্রেসক্রাইব করবেন। আমরা ঘরোয়া যে জিনিস বলি, যেমন আদা, এটা অনেকটা প্রেগনেন্সি এবং এটা স্টাডিতেও দেখা গেছে যে এটা প্রেগনেন্সিতে যে বমি ভাব হয়, মর্নিং সিকনেস, তাতে অনেকটাই কাজ করে। তো আদা দেওয়া চা বা ছোট ছোট আদার কুচি, সেগুলো আপনি আপনার খাবারের সাথে যোগ করতে পারেন। আর কি যে হরমোনের কথা বললাম, বিটা ইসিজি, এছাড়াও প্রজেস্টেরন হরমোন, তার জন্য কি হয়, একটু ভারী ভারী লাগে, সন্ধ্যের দিকে আমাদের একটু গা গরম এই ধরনের মনে হয়। অন্য এক হরমোন ইস্ট্রোজেনের জন্যে ব্রেস্টগুলো অনেকের ব্যথা করে, ভারী ভারী লাগে। আবার সময়ের সাথে সাথে এগুলো অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। খাওয়া দাওয়ার ব্যাপারে যে প্রশ্ন অনেকটাই আসে যে কী ধরনের খাবার খাবো না, আমরা কি পেঁপে খেতে পারি বা আনারস খেতে পারি, এই প্রশ্নটা আসে। কোনো বিরাট পরীক্ষা নিরীক্ষা বা স্টাডি নেই যে এগুলো অল্প পরিমাণে খেলে বিরাট কিছু অসুবিধা হয়। খুব বেশি পরিমাণে কাঁচা পেঁপে বা কাঁচা আনারস খুব বেশি পরিমাণে খেলে কিছু কিছু অ্যানিম্যাল স্টাডিতে দেখা গেছে যে তাদের প্রেগনেন্সিতে কিছু খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু যদি মনে হয় যে বাড়ির লোকজন বা আপনার মানসিক স্বস্তির জন্য এই খাবারগুলো অ্যাভয়েড করলে ভালো, তাহলে এছাড়াও আরও অসংখ্য খাবার দাবার আছে, সেগুলোই খান, এগুলো অ্যাভয়েড করতে পারেন। কিছু কিছু খাওয়ার, যেমন আমরা বলি যে ভিটামিন এ যুক্ত খাওয়ার, যেমন বেশি পরিমাণে মেটে বা যে মাছগুলোতে বেশি পরিমাণে ভিটামিন এ আছে, সেই ধরনের খাওয়ার আমরা প্রথম 3 মাসের দিকে কিছুটা এড়িয়ে চলতে বলি বা অ্যাভয়েড করতে বলি। এইগুলো খাওয়ার দাওয়ারের ব্যাপার। আরও একবার যেটা বলার, যে প্রথমের দিকে বাচ্চার গঠন, জিনগত গঠন এবং তার শারীরিক গঠন, অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, সেই জন্যে প্রথম 3 মাস বা 4 মাস খেতে না পারলে সেটা নিয়ে বিরাট দুশ্চিন্তা করার কিছু নেই। এবং আমরা আমাদের রোগীদের এই কথাই বলি। আবার দেখি যে তারাই যখন 4 মাস 5 মাস পরে ভিজিটে আসছে, তাদের খিদে বেড়েছে, ওজনও বাড়ছে, সেই সময় বাচ্চার ওজন বাড়ছে। এই গেল খাওয়া দাওয়ার ব্যাপারে। আমাদের কি কি পরীক্ষা করা উচিত? বেশ কয়েকটা পরীক্ষা আমাদের প্রথম 3 মাসের মধ্যে করে নেওয়া উচিত। শরীরে রক্তের পরিমাণ কীরকম আছে, হিমোগ্লোবিন টেস্ট থেকে বোঝা যায়। ব্লাড গ্রুপ অবশ্যই করা উচিত। আমাদের এই অঞ্চলে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো থ্যালাসেমিয়ার পরীক্ষা। যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থ্যালাসেমিয়া কেরিয়ার হয়, তাহলে বাচ্চার থ্যালাসেমিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই থ্যালাসেমিয়ার পরীক্ষা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই যেন প্রেগনেন্সিতে মিস না হয়। আরও বেশ কিছু সেরোলজিক্যাল পরীক্ষা, যেমন আমরা HIV, হেপাটাইটিস বি, সিফিলিস, এগুলোও রুটিনলি করিয়ে থাকি। আরও বেশ কিছু রুটিন পরীক্ষা আপনার ডাক্তারবাবু অবশ্যই আপনাকে এ ব্যাপারে সাহায্য করবেন। আর যে প্রশ্নটা আসে যে আমরা স্ক্যানগুলো বা ছবিগুলো কখন করব, তো প্রেগনেন্সির প্রথম 3 মাসে যে দুটো ছবি খুব গুরুত্বপূর্ণ, একটাকে আমরা বলি ডেটিং স্ক্যান। কখন করা উচিত? সাধারণত আমরা 7 থেকে 9 সপ্তাহের মধ্যে এই ডেটিং স্ক্যান করতে বলি। কি বোঝা যায় যে আপনার যে প্রেগনেন্সি তৈরি হচ্ছে সেটা আপনার পিরিয়ডের ডেটের সাথে ম্যাচ করছে কিনা, এই জায়গা থেকেই এর নাম অনেকটা ডেটিং স্ক্যান। অনেক সময় দেখা যায় যদি আমাদের পিরিয়ড অনিয়মিত হয় বা পলিসিস্টিক ওভারি থাকে, সেই সব ক্ষেত্রে মাসিকের ডেট থেকে প্রেগনেন্সির যে ডেট এবং ছবির ডেট থেকে দুটো ডেট মেলে না। এই ডেট যদি না মেলে, সেক্ষেত্রে ডেলিভারি ডেট কবে হবে বা যদি কোনো রকম অন্য ছবিগুলো কখন হবে, সেই ক্ষেত্রে অনেকটা অনিশ্চয়তা দেখা যায়, কনফিউশন দেখা দেয়। সেগুলো যাতে না হয় সেই জন্য প্রথম 3 মাসের মধ্যে আমরা যে ডেটটা পাই, যেদিন ডেলিভারির যে ডেট, আসন্ন ডেট, আমরা যেটাকে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি EDD বলে থাকি, এখান থেকে আমরা একটা ডেট অ্যাসাইন ডেট বলি, যে ডেটটা অ্যাসাইন করা হয় এবং সেই ডেটটার অনুসারেই পুরো প্রেগনেন্সির প্ল্যানিং করা হয়। আর কি বোঝা যায় ডেটিং স্ক্যান থেকে? যে প্রেগনেন্সি জরায়ুর মধ্যে তৈরি হচ্ছে কি বাইরে তৈরি হচ্ছে। যদিও জরায়ুর বাইরে প্রেগনেন্সি তৈরি হওয়া, যেটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি, সম্ভাবনা খুবই কম। তার সাথে সাথে আরও কিছু সিমটম দেখা দেয়, যেমন ব্লিডিং, পেটে ব্যথা, আবার অনেক ক্ষেত্রে দেখা দেয়। সেই জন্য আর্লি প্রেগনেন্সি স্ক্যান যদি আমরা করি, যদি দেখা যায় যে কোনোভাবে প্রেগনেন্সি জরায়ুর বাইরে তৈরি হচ্ছে, আর্লি ডায়াগনোসিস হলে
অনেক সময় অপারেশন ছাড়াই বেশ কিছু ওষুধ আছে যেমন মেথোট্রেক্সেট, সেগুলো দিয়েও তার চিকিৎসা করা যায়। সেই জন্যে ডেটিং স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কি বোঝা যায় যে আপনার যে প্রেগনেন্সি তৈরি হচ্ছে তার হার্টবিট তৈরি হলো কি না, বা যদি আপনার প্রেগনেন্সি একটা বাচ্চা আছে, অনেক সময় যমজ বাচ্চা থাকে, যমজ বাচ্চা থাকলে তার চিকিৎসা বা তার কেয়ার অনেকটাই বেশি তার যত্নের প্রয়োজন। তো এইগুলো আমরা ডেটিং স্ক্যান থেকে জানতে পারি। আরেকটা স্ক্যান যেটাকে আমরা বলি এনটি স্ক্যান, সেটা সাধারণত আমরা বলি যে 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে করতে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এর থেকেও যদি আরও স্পেসিফিক্যালি বলতে হয় যে আমরা সাধারণত 12.5 সপ্তাহ থেকে 13 সপ্তাহের মধ্যে, 13-13.5 সপ্তাহের মধ্যে এই ছবিটা করতে বলি। কেন? এখান থেকে প্রথম যে জিনিসটা বোঝা যায় যে গর্ভস্থ যে সন্তান তৈরি হচ্ছে তার কোনো জিনগত ত্রুটি যেমন ডাউন সিনড্রোম আছে কিনা। আবার শুধু ডাউন সিনড্রোমের যে রিস্ক সেটা বোঝা যাচ্ছে তা নয়, ডাউন সিনড্রোমের রিস্ক ছাড়াও আমরা কোনো বড় গঠনগত সমস্যা আছে কিনা, যেটা এই 13 সপ্তাহের ছবিতে বোঝা যায়। এবং আরও 13 সপ্তাহের ছবিতে বোঝা যায় যে প্রেগনেন্সি শেষের দিকে গিয়ে এই বেবির গ্রোথ কম হবে কিনা, আইউজিআর হবে কিনা, বা গর্ভবতী মহিলার প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আমরা যেগুলোকে প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া বলি। তো সেই সমস্ত কিছু জিনিস আমরা এই স্ক্যানটা যদি খুব ভালোভাবে করা হয় তাহলে বোঝা যায়। সেই জন্যে এই 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের যে স্ক্যান, যেটাকে সাধারণভাবে এনটি স্ক্যান বলা হয়, তার সাথে আমরা বেশ কিছু রক্ত পরীক্ষা করে জিনগত ত্রুটির যে রিস্ক ক্যালকুলেশন হয়, ডাউন সিনড্রোমের রিস্ক, যেটাকে আমরা কম্বাইন টেস্ট বলি, এটাও কিন্তু প্রথম 3 মাস বা প্রথম 3 মাসের শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই গেল মোটামুটি প্রেগনেন্সির প্রথম 3 মাসের যত্ন। কি ব্যাপারে সচেতন থাকতে হবে? নর্মাল কাজকর্ম করতে পারবেন, অ্যাবসলিউট বেড রেস্ট বলে কিছু হয় না। স্বামী স্ত্রী সহবাস আমরা সাধারণত এই ব্যাপারে কোনো রকম বাধা নিষেধ চিকিৎসার ক্ষেত্রে নেই। যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মানসিকভাবে শারীরিকভাবে মনে করে যে তারা সহবাস করতে চাইছে, চিকিৎসক হিসাবে আমাদের দিক থেকে কোনো রকম রেস্ট্রিকশন সেভাবে থাকে না। অল্প স্বল্প জার্নি বা অল্প স্বল্প এক্সারসাইজ, সেই জায়গাগুলোর থেকেও আমাদের বিরাট কিছু রেস্ট্রিকশন থাকে না। কোনো ওষুধ খাওয়ার আগে বেশ কিছু ওষুধপত্র আছে যেগুলো প্রেগনেন্সি বা গর্ভস্থ শিশুর গঠনের দিক থেকে অনেক ক্ষতি করে। তাই কোনো রকম ওষুধপত্র নেওয়ার আগে সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। কি ওষুধ সাধারণত খেতে হয় প্রেগনেন্সিতে? আমরা একটা ওষুধ বলি ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডে কী লাভ? ফলিক অ্যাসিড খেলে যেটা হয় যে গর্ভস্থ ভ্রূণ তৈরি হচ্ছে তার স্নায়ুর গঠন বা তার নিউরাল ডেভেলপমেন্ট সেগুলো ভালো হয়। আর কি হয়? আমরা আমাদের দেশে দেখেছি বা আমাদের গ্রামেগঞ্জে দেখেছি যে ভিটামিন D3 ডেফিসিয়েন্সির পরিমাণ খুবই বেশি। তাই আমরা ভিটামিন D3 সাপ্লিমেন্ট এবং ফলিক অ্যাসিড মাত্র এই দুটো ওষুধই দেওয়া হয়। যদি কোনো ক্ষেত্রে হাই রিস্ক প্রেগনেন্সি থাকে তাহলে অনেক সময় প্রজেস্টেরন হরমোন সাপ্লিমেন্ট সেটাও দেওয়া হয়। তবে এগুলোর সমস্তই আপনার ডাক্তারবাবু সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপরেই এই ওষুধপত্রগুলো দেবেন। প্রেগনেন্সি কোনো অসুখ নয়, তাই প্রেগনেন্সি নিয়ে খুব বেশি ঘাবড়ে যাওয়ার, খুব বেশি দুশ্চিন্তায় থাকার কথা নয়, উচিত নয়। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, যে মেন্টাল হেলথ, অনেকে চাইছেন হঠাৎ করে প্রেগনেন্সি চলে এলো, নিতে চাইছেন বা চাইছেন না, সেই নিয়ে অনেক সংশয় থাকে। কেরিয়ারের এমন একটা সময় আছেন যখন প্রেগনেন্সিটা চাইছেন, আবার ভাবছেন যে এই প্রেগনেন্সি হলে আমার লাইফ অনেকটা রেস্ট্রিকশন হয়ে যাবে, আমি অনেক কাজকর্ম করতে চাইব না। তাই শরীরের দিক থেকে প্রেগনেন্সি মনের দিকেও অনেকটা বেশি চাপ সৃষ্টি করে। আমাদের মনে হয় যে আমরা পারবো তো সেই জন্যে সবাইকে বলার যে এটা কোনো রোগ নয়, প্রেগনেন্সি একটা স্বাভাবিক ফিজিওলজিক্যাল ব্যাপার। সেই জন্যে যতটা সম্ভব মনের দিক থেকে যে সমস্যাগুলো হচ্ছে আপনার পার্টনারের সাথে, আপনার কাছের আত্মীয়দের সাথে, প্রয়োজন হলে আমাদের সাথে, ডাক্তারবাবুদের সাথে শেয়ার করুন। কারণ শরীরের সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথটাও প্রেগনেন্সির ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ।
যদি প্রেগনেন্সি সম্পর্কে বা প্রথম 3 মাসের পরিচর্যা সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকেন অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যাতে প্রেগনেন্সি নিয়ে অযথা কোনো রকম রেস্ট্রিকশন, কোনো রকম ভয় ভীতি না তৈরি হয়।